আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিনান্স ও ব্যাংকিং এর টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের যেই ষষ্ঠ অধ্যায় রয়েছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এই অধ্যায়ের টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা আলোচনা করব। টাইপ 2 এটা আমরা সাজিয়েছি মূলধন বাজেটিং এর গুরুত্ব এই টপিকের উপরে। আমরা এই টপিকে আলোচনা করব 19 থেকে 33 নাম্বার যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। আমরা একটু দেখি আমাদের প্রশ্নে কি বলা রয়েছে। আমরা সবার প্রথমে চলে যাব প্রশ্ন নাম্বার 19 নম্বর প্রশ্নে বলেছে নতুন পণ্য বাজারে ছাড়ার সময় কোনটি বিবেচনা করা প্রয়োজন। আমরা যখন নতুন একটা পণ্য বাজারে ছাড়বো তখন আমাদের বিবেচনা করতে হবে ওই পণ্যের প্রোডাকশন কস্ট কত, উৎপাদন ব্যয় কত। তার কারণ উৎপাদন ব্যয়ের সাথে আমার প্রত্যাশিত মুনাফা যোগ করার পরে ওই পণ্যের বিক্রয় মূল্য হবে এবং ওই বিক্রয় মূল্যটা কি আমার বাজার চাহিদার সাথে ঠিক আছে কিনা, বা বাজারে যারা আছে তারা কি ওই মূল্যে আমার পণ্যটা ক্রয় করতে সক্ষম কিনা, এই জিনিসগুলো বিবেচনা করতে হবে। তার মানে আমি যখন কোনো একটা পণ্য বাজারে ছাড়বো তার আগে আমি চিন্তা করব কি যে ওই পণ্যের উৎপাদন খরচটা কত টাকা হচ্ছে। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 20 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। 20 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে মূলধন বাজেটিংয়ে কোন ক্ষেত্রে প্রয়োগযোগ্য। মূলধন বাজেটিং এটা আসলে কোন ক্ষেত্রে প্রয়োগযোগ্য, সেটা হচ্ছে পণ্যের বৈচিত্র্যায়ন, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে যে এটাকে কি বলে ঝুঁকি বন্টনের একটা নীতির কথা আমরা সবাই জানি, তাই না? যে আমার যেই পরিমাণে টাকা রয়েছে আমরা আমাদের বিনিয়োগযোগ্য টাকাকে একটা প্রকল্পে টাকা বিনিয়োগটা না করে একাধিক প্রকল্পে টাকাটা বিনিয়োগ করব, যাতে করে কোনো একটা প্রকল্প যদি নষ্টও হয়ে যায় অন্য প্রকল্পের দ্বারা আমি যেন আমার ক্ষতিটাকে পুষায় নিতে পারি, বা আমার যে দেউলিয়া হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে একটা প্রকল্পে বিনিয়োগ করার ফলে ওই সম্ভাবনাটা যেন অনেকাংশেই কমে যায়। আচ্ছা, 21 নম্বর প্রশ্নে মিষ্টি ব্যবসায়ী মূলধন বাজেটিংয়ের মাধ্যমে কোন সিদ্ধান্ত গ্রহণ করেন। একজন মিষ্টির ব্যবসায়ী, ঠিক আছে, তিনি মূলধন বাজেটিংয়ের মাধ্যমে কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন। দেখো, মূলধন বাজেটিং আমরা মূলত ব্যবহার করি আমাদের প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা এই মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং এই জিনিসটা ব্যবহার করি। তাহলে দেখো, একটা মিষ্টির দোকানদারের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত কি হইতে পারে? শ্রমিকের বেতন নির্ধারণ, চিনি ও ছানা ক্রয়, তারপরে হচ্ছে মিষ্টির ওজন মাপার যন্ত্র ক্রয়। খেয়াল করে দেখো, আমরা যেই যন্ত্রে বা যেই মেশিনে করে মিষ্টির ওজন মাপা হয় এটা যদি অনেক বড় দোকান হয় তাহলে অনেক বড় মেশিনের দরকার, ছোট দোকান হইলে তুলনামূলক ছোট মেশিন দরকার। তো এই অপশনগুলোর মধ্যে গ নাম্বারটাই হচ্ছে কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো মূলধন বাজেটিংয়ের মাধ্যমে একজন মিষ্টির দোকানদার তিনি কি করতে পারেন? মিষ্টির ওজন মাপার যন্ত্র ক্রয় করতে পারেন। চলে যাব প্রশ্ন নাম্বার 22 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে লিমার নিজস্ব অর্থায়নে আরোগ্য নিকেতন নামে একটি নার্সিং হোম প্রতিষ্ঠা করেন। মূলধন বাজেটিংয়ের মাধ্যমে তিনি কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন? প্রশ্ন নাম্বার 22, খেয়াল করে দেখো, এই মূলধন বাজেটিংয়ের মাধ্যমে তিনি কোন সিদ্ধান্ত নেবেন। দেখো, মূলধন বাজেটিংয়ের মাধ্যমে সর্বদা নেওয়া হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, তাই না? তাহলে এখানে দেখো তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত কি আছে? এক্স-রে মেশিন ক্রয়, তাই না? তাহলে যেহেতু এটা একটা হসপিটাল এবং এই হসপিটালের দীর্ঘমেয়াদী বিনিয়োগ কি হইতে পারে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ হইতে পারে একটা এক্স-রে করার জন্য একটা মেশিন ক্রয় করা, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 23 নম্বর প্রশ্নে কি আছে আমি জানি। দেখো, 23 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে ছাপাখানার ব্যবস্থাপক জনাব আতিক মূলধন বাজেটিংয়ের সাহায্যে কোন সিদ্ধান্তটি গ্রহণ করবেন। দেখো, আবারও বলেছে মূলধন বাজেটিংয়ের মাধ্যমে। আমরা সবাই জানি যে মূলধন বাজেটিংয়ের মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করি। তাহলে এই অপশনের মধ্যে আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত কি আছে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত আছে হচ্ছে ছাপানোর যন্ত্র ক্রয়, তাই না? এছাড়া কাগজ ক্রয়, পণ্যের মান যাচাই, পণ্যের মূল্য নির্ধারণ, এগুলো সবই হচ্ছে কি আমার জন্য
ওইটাকে কি বলা হয়? এগুলো সবই হচ্ছে আমার জন্য একটা স্বল্প মেয়াদী সিদ্ধান্ত। তাহলে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত কোনটা? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে ছাপানোর যন্ত্র ক্রয় করা। 24 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখব। 24 নম্বর প্রশ্নে বলেছে জনাব স্বপ্ন নিজস্ব অর্থায়নে একটি মিল স্থাপন এবং পরিচালনা করেন। মূলধন বাজেটিংয়ের সাহায্যে নিচের কোন সিদ্ধান্তটি গ্রহণ করবেন? একই টাইপের প্রশ্ন, যেহেতু আমাদের টাইপটাই এক, আমরা কি করব? মেশিন ক্রয় সিদ্ধান্তটা গ্রহণ করব, কারণ মেশিন ক্রয় একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত এবং আমরা মূলধন বাজেটিংয়ের মাধ্যমে আসলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তটাই গ্রহণ করতে চাই। ওকে, এরপরের প্রশ্নে আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার 25 বলেছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত হলো সম্পত্তির প্রতিস্থাপন, কাঁচামাল ক্রয় আর হচ্ছে দালান কোঠা নির্মাণ। কাঁচামাল ক্রয় এটা একটা চলতি ব্যয়, তো এটা আমার দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের মধ্যে কোনোভাবেই আসে না। উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোথায় আছে ভাইয়া? 1 ও 3 আছে হচ্ছে আমাদের খ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। 26 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 26 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। 26 নম্বর প্রশ্নে বলেছে যে আসবাবপত্রের ব্যবসায়ী মূলধন বাজেটিংয়ের মাধ্যমে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন? আসবাবপত্রের ব্যবসায়ী মূলধন বাজেটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন কি? কাঠমিস্ত্রির জন্য যন্ত্রপাতি ক্রয়। ভাইয়া এই টাইপের ক্ষেত্রে এটা মনে হয় খুব সুন্দর টাইপ 2। এই টাইপ 2 এর ক্ষেত্রে জাস্ট একটা জিনিসই মনে রাখো তোমরা, যে আমি মূলধন বাজেটিংয়ের মাধ্যমে বা মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের মাধ্যমে আমার প্রতিষ্ঠানের যেই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তগুলো রয়েছে সেই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকি। এখন এটা যেই ধরনের ব্যবসায়ী হোক না কেন, আমাকে শুধু দেখতে হবে সিদ্ধান্তটা কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত কিনা। এখন একজন আসবাবপত্র ব্যবসায়ীর জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত কি হইতে পারে? কাঠমিস্ত্রির জন্য যন্ত্রপাতি ক্রয় করা, তাই না? আচ্ছা, এরপরের প্রশ্নটা আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার 27। 27 নম্বর প্রশ্নে বলেছে বাজারে নতুন পণ্য ছাড়ার সময় বিবেচনা করা হয়। আমরা যখন বাজারে নতুন কোনো একটা পণ্য ছাড়বো তখন আমরা কোন জিনিসটা বিবেচনা করব? আমরা বিবেচনা করব যে ওই পণ্যটার আসলে স্থায়িত্বটা কতদিন হইতে পারে, আমি ওই পণ্যটা বাজারে ছাড়লে অ্যাপ্রক্সিমেটলি আমার কতটুকু পণ্য বিক্রি হইতে পারে, এবং ওই পণ্যটার উৎপাদনের জন্য যে র ম্যাটেরিয়াল দরকার ওই র ম্যাটেরিয়ালের কস্ট কত টাকা হবে, এই জিনিসগুলো আমার জানা দরকার। তাহলে 27-এর উত্তর কি? 1, 2, 3, তিনটাই উত্তর হবে। তাহলে উত্তর হচ্ছে ঘ। এরপরের প্রশ্নে আমরা যাব 28 ও 29 নম্বর প্রশ্ন। দেখি কি বলা আছে ভাইয়া। বলা আছে জনাব পঙ্কজ তার সেলুন ব্যবসায়ের জন্য অত্যাধুনিক চুল কাটার মেশিন ক্রয় করলেন, কিন্তু দেখা গেল ওই এলাকার লোকজন এতে অভ্যস্ত নন, ফলে তার প্রতিষ্ঠানের গ্রাহক কমে গিয়ে লোকসানের সম্মুখীন হন। অন্যদিকে ফলের জুস উৎপাদনকারী কোম্পানি ডেল্টা ফুডস লিমিটেড বাজারে কমলার জুসের পাশাপাশি আনারসের জুস বিক্রি করার চিন্তা করছেন। জনাব পঙ্কজ মূলধন বাজেটিংয়ের সঠিক সিদ্ধান্তের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্ষতিগ্রস্ত হয়েছেন কি? মুনাফা বৃদ্ধি সংক্রান্ত ক্ষেত্রে, তাই না? তার কারণ দেখো, তিনি তার একটা সেলুনের জন্য সে চুল কাটার জন্য মেশিন কিনে নিয়ে আসছিল। চুল কাটার মেশিনটা তিনি এইটা চিন্তা করে নিয়েছিল যে মেশিন দিয়ে চুল কাটলে অনেক তাড়াতাড়ি সে চুল কেটে ফেলতে পারবে, আধুনিকভাবে চুলটা কাটবে, হয়তোবা এলাকার মানুষও খুশি হবে এবং কম সময়ের মধ্যে সে অনেক বেশি গ্রাহককে সেবা দিতে পারবেন। কিন্তু তার সেলুনটা যেই এলাকায়, ওই এলাকার মানুষ আসলে এই ধরনের প্রযুক্তির সাথে একদমই অভ্যস্ত না। এই অভ্যস্ত না হওয়ার কারণে তারা কিন্তু তার দোকানে চুল কাটতে যাওয়াটাই বন্ধ করে দিয়েছে। এর ফলে কি তার একটা মুনাফা সংক্রান্ত একটা ক্ষতিগ্রস্ত তিনি কিন্তু হয়েছে। ওকে, 28-এর পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 29। 29 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখব। 29 নম্বর প্রশ্নে বলেছে যে ডেল্টা ফুডস লিমিটেড এর সিদ্ধান্তের যৌক্তিকতা হলো। ডেল্টা ফুডস লিমিটেড এর সিদ্ধান্তের যৌক্তিকতা, ডেল্টা ফুডস সে কী করেছে, সে ফলের একটা দোকান, তার সে ওইখানে কমলার জুস বিক্রি করেন। তিনি চিন্তা করতেছেন সামনের দিনে আনারসের জুসও তিনি বিক্রি করবেন। তার এই সিদ্ধান্তের যৌক্তিকতা হচ্ছে সম্ভাব্য লাভজনকতা অনুমান করা।
তিনি চিন্তা করে দেখলেন যে হ্যাঁ, আমি যেহেতু কমলার জুস বিক্রি করছি, এলাকার মানুষজন পছন্দ করছেন, খাচ্ছেন জিনিসটা, তো তারা আনারসের জুসটাও আসলে পছন্দ করবেন। পণ্যের উৎপাদন খরচ কমানো, হ্যাঁ, তার যে ফিক্সড কস্টগুলো রয়েছে, দোকান ভাড়া, শ্রমিক কর্মচারীর বেতন, এটা শুধুমাত্র সে কমলার জুস বিক্রি করলেও যত টাকা তার দোকান ভাড়া দিতে হইতো, আনারসের জুস বিক্রি করলেও তত টাকাই দিতে হবে। তো সে চিন্তা করলো তার পণ্য সারিতে নতুন একটা পণ্য সে ইন্ট্রোডিউস করলো, এতে করে তার পার হেড যে ফিক্সড কস্ট আছে ওইটার পরিমাণ কমে যাচ্ছে এবং বাজার চাহিদা প্রাক্কলন, তিনি তার বাজারের চাহিদাটা বুঝে গিয়েছেন যে হ্যাঁ, আমি কমলার জুস বিক্রি করতেছি, যদি আমি এখন আমার ব্যবসায়ের মধ্যে একটা ভ্যারাইটি না নিয়ে আসি, নতুনত্ব না নিয়ে আসি, যারা দীর্ঘদিন ধরে আমার ব্যবসায়ে কমলার জুস খাচ্ছেন তারা তো একটা সময় পরে আমার ব্যবসায়ে আর আসার আগ্রহ বোধ করবেন না, তার কারণ তারা ইতিমধ্যেই এই জিনিসটা খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন, এখন আর এই জিনিসটা তার কাছে নতুনত্ব কোনো কিছু মনে হয় না, তাই না? তাইলে এই ক্ষেত্রে আমার উত্তর কি হবে? এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে আমার 1, 2, 3, অর্থাৎ 4 নাম্বারটাই হচ্ছে কি আমাদের জন্য উত্তর। এর পরের প্রশ্নে ভাই আমরা চলে যাব, প্রশ্ন নাম্বার হচ্ছে 30 নাম্বার প্রশ্নে কি বলেছে, পণ্য বৈচিত্র্যায়ন বলতে কি বুঝো? পণ্যের বৈচিত্র্যায়ন বলতে বোঝানো হচ্ছে একাধিক পণ্যের সমাহার। ভাইয়া এই জিনিসটা মনে রাখবা, এটা খুবই আমাদের ফাইন্যান্সের খুবই কোর একটা প্রিন্সিপাল, যে আমি একটা প্রকল্প বা একটা পণ্যের পেছনে যদি টাকাটা বিনিয়োগ করি তাহলে আমার আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আমি দেউলিয়া হয়ে যাইতে পারি, এই সম্ভাবনাটা অনেক বেশি থাকে, ঠিক আছে? এই জন্য আমার পণ্যের বৈচিত্র্যায়ন থাকতে হবে, আমার পণ্য সারিতে একাধিক পণ্য থাকতে হবে, এতে করে যদি কোনো একটা পণ্য আমার নাও চলে, অন্য একটা পণ্য দিয়ে আমি যেন না চলা পণ্যের ক্ষতিটা উসুল করতে পারি, তাই না? আচ্ছা, এরপরে 31 ও 32-এর জন্য একটা উদ্দীপক পড়তে হবে, দেখি কি বলা আছে। বলা আছে মিস্টার রায়হান কোম্পানির একজন ব্যবস্থাপক, ব্যবসায়ের প্রয়োজনে তিনি বিভিন্ন স্থায়ী সম্পদ যেমন ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এসব সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপককে হতে হয় সাহসী এবং সতর্ক। 31 নম্বর প্রশ্নে বলেছে কোন ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সময় মিস্টার রায়হানকে অধিক সতর্কতা অবলম্বন করতে হয়? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, যেহেতু আমরা বুঝতেই পারছি মিস্টার তিনি যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তগুলো গ্রহণ করেন, তার মানে তিনি ওই প্রতিষ্ঠানের একজন আর্থিক ব্যবস্থাপক, এবং একজন আর্থিক ব্যবস্থাপকের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তগুলো গ্রহণ করা, এবং প্রতিটা আর্থিক সিদ্ধান্তই খুবই সতর্কতার সাথে নিতে হয়। বাট বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে যেহেতু অনেক মোটা অঙ্কের টাকার প্রয়োজন পড়ে, তো এই ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। 32-এ কি বলা আছে, মিস্টার রায়হান ব্যবসায় পরিচালনার বিভিন্ন সময় যে সকল দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকেন সেইগুলো হলো, সেইগুলো কি কি ভাইয়া? তিনি স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন, তাই না? হ্যাঁ, তিনি হচ্ছেন উৎপাদন পদ্ধতি আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছেন, নতুন পণ্য বাজারে সরবরাহ করার সিদ্ধান্তও তিনি নিয়েছেন। তাহলে আমাদের উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে 1, 2, 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। চলে যাব প্রশ্ন নাম্বার 33। বলা আছে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়। মূলধন বাজেটিং প্রয়োগ করা হয় কারখানায় কাঁচামাল ক্রয়ের জন্য, অফিসের জন্য, কম্পিউটার ক্রয়ের জন্য, পরিমাপের জন্য, ডিজিটাল স্কেলের জন্য। উত্তর হচ্ছে 2 ও 3। ভাইয়া মূলধন বাজেটিং নেওয়াই হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য, তাই না? তো কাঁচামাল ক্রয় এটা আমার প্রতিষ্ঠানের একটা চলতি খরচ, এটা আমার প্রতিষ্ঠানের কি একটা চলতি খরচ। কি খরচ ভাইয়া? চলতি খরচ। তো এটা তো আসলে আমার মূলধন বাজেটিং এর কাজ না, এটা আমার মূলধন বাজেটিং এর কাজ না। তাহলে উত্তরটা কত? উত্তর হচ্ছে গ। তাহলে ভাই দেখো আমরা খুব সুন্দরভাবে কিন্তু টাইপ 2 এটা আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে টাইপ 3 মূলধন বাজেটিং এর প্রক্রিয়া
এই টপিক থেকে বা এই টাইপ থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা যারা যারা এখন আমাদের এই বহু নির্বাচনীর বইটি সংগ্রহ করো নাই, তোমাদেরকে বলবো যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো। আমরা তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে এই বইটার মধ্যে যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন তোমরা পাচ্ছ, যতগুলো ভিডিও লেকচার তোমাদেরকে আমরা বইয়ের মাধ্যমে প্রোভাইড করছি, সবগুলো তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, এখান থেকে তোমার পরীক্ষার হলে সর্বোচ্চ বহু নির্বাচনী প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই পর্বের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।